12 জুন 2025 ভারতবর্ষের এভিয়েশন ডিপার্টমেন্টে একটা কালো দিন মার্ক হয়ে থাকলো, একটা ব্ল্যাক ডে বলা চলে। কারণ 12 জুন 2025 আহমেদাবাদ থেকে একটা 40 মিনিটে একটা ফ্লাইট টেক অফ করেছিল এয়ার ইন্ডিয়ার 171, যেটি যাচ্ছিল লন্ডনে। কিন্তু টেক অফ করার মাত্র 40 সেকেন্ডের মধ্যেই প্লেনটি ক্র্যাশ করে যায়, যেই প্লেনটিতে 242 জন যাত্রী ছিল এবং এই প্যাসেঞ্জার ভর্তি প্লেনটা ক্র্যাশ করে যায় আহমেদাবাদের একটা জনবহুল এলাকায়। সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে যে 242 জনের মধ্যে কেউই বাঁচেনি, কিন্তু এই যে কথায় আছে না, রাখে হরি মারে কে। পরে সংবাদ মাধ্যমে জানা যায় যে 242 জনের মধ্যে 241 জনই এবং তার ভিতরে মাত্র একজন ব্যক্তি বেঁচে ফিরে আসছে। কিভাবে এটা সম্ভব হলো এবং কেন এই প্লেন ক্র্যাশ হলো, এর পিছনে কি কোনো ষড়যন্ত্র রয়েছে নাকি রয়েছে কোনো টেকনিক্যাল গ্লিচ? অনেক প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে আহমেদাবাদের এই দুর্ঘটনা। এরকম বহু প্রশ্নের উত্তর এই ভিডিওটার মাধ্যমে আজকে শেয়ার করার চেষ্টা করব। নমস্কার, আমি রয়েছি সুজিত। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। যেরকম বলা হয়েছিল যে আহমেদাবাদের থেকে একটি প্লেন এয়ার ইন্ডিয়ার 171 টেক অফ করেছিল লন্ডনের উদ্দেশ্যে এবং মাত্র 40 সেকেন্ডের মধ্যেই প্লেনটি ক্র্যাশ করে যায়। যখন প্লেনটি টেক অফ করেছিল তখন কিন্তু খুব বিউটিফুলি টেক অফ করেছিল। সেই সিসিটিভি ফুটেজও অনেকের সামনে এসেছে। আশা করি নিউজ মাধ্যমে আপনারা সবাই সেই ফুটেজ দেখেছেন। কিন্তু কি এমন হলো যে মাত্র 40 সেকেন্ডের মধ্যেই প্লেনটি ক্র্যাশ হলো এবং প্লেনটি ক্র্যাশ করার আগে প্লেনের ভেতরের পাইলটরা তারা মেডডেতে কল করেছিল এমার্জেন্সির জন্য, কিন্তু সেখান থেকে রেসপন্স করার পরে প্লেনের ভেতর থেকে আর কোনো রেসপন্স আসেনি। তাহলে বোঝা যাচ্ছে যে হয়তো এর কোনো টেকনিক্যাল গ্লিচ ছিল অথবা ততক্ষণে হয়তো প্লেনটি ক্র্যাশ করে গেছে। বলা বাহুল্য এই প্লেনটি এয়ার ইন্ডিয়ার 171 বোয়িং এর 787 ড্রিমলাইনারের প্রজেক্ট। অর্থাৎ বলা হয়ে থাকে পৃথিবীর মধ্যে যতগুলো সেফটি প্লেন রয়েছে তার মধ্যে এটা একটা অন্যতম। সুতরাং এত সেফটি ফিচার্স থাকা সত্ত্বেও প্লেনটি কেন ক্র্যাশ করলো এবং প্লেনটির বয়স মাত্র 11 বছর, যেখানে ধরা হয় বোয়িং এর যে সমস্ত প্লেনগুলো রয়েছে তাদের মিনিমাম এজ থাকে 30 বা 35 ইয়ার্স, যেখানে এই প্লেনটির বয়স ছিল মাত্র 11 বছর। তারপরেও এরকম দুর্ঘটনা ঘটলো। কিছু কিছু সংবাদ মাধ্যম সবসময়ের জন্যই অন্যের উপর ব্লেম দেওয়ার জন্য বসে থাকে। তার মধ্যে প্রথম যে ব্লেমটা উঠছে সেটা হচ্ছে পাইলটদের উপরে। সেক্ষেত্রে বলে রাখি, এইখানে যে পাইলটরা ছিলেন তার ভিতরে একজন পাইলট ছিলেন সুমিত সাগরওয়াল, যার প্রায় 9000 ঘন্টার উপরে ফ্লাইং এক্সপিরিয়েন্স রয়েছে এবং তার সাথে ছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ কুন, যার প্রায় 1100 ঘন্টার মতো ফ্লাইট এক্সপিরিয়েন্স রয়েছে। তাহলে এত এক্সপিরিয়েন্স পাইলটরা থাকা সত্ত্বেও কি এমন হলো যে ফ্লাইট টেক অফের মাত্র 40 সেকেন্ডের মধ্যে ভেঙে গেল? এরকম ধরনের অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে আহমেদাবাদের এই ভয়ঙ্কর দুর্ঘটনা এবং বলা হচ্ছে বিগত 35 বছরে ইন্ডিয়াতে এরকম ধরনের কোনো প্লেন দুর্ঘটনা ঘটেনি। সুতরাং ইন্ডিয়ার ভেতরে এটাই এখন সবচেয়ে বড় প্লেন দুর্ঘটনা। যারা এভিয়েশন এক্সপার্ট রয়েছে তাদের বিভিন্ন ধরনের মতও সামনে এসছে। কেউ বলছে যে এখানে হয়তো বার্ড স্ট্রাইক হয়েছে এবং কেউ বলছেন যে এখানে হয়তো ভালো করে প্লেনটাকে টেক অফ করানো হয়নি এবং সেই জন্য হয়তো প্লেনটি ক্র্যাশ করে গেছে। এই প্লেনটি যখন আহমেদাবাদের একটি মেডিকেল কলেজের হোস্টেলে আছড়ে পড়ে তখন সাথে সাথে ভয়ানক একটা আওয়াজ হয় এবং চারিদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। তার কারণ হচ্ছে এই প্লেনটি যেহেতু লন্ডনের জন্য যাত্রা করেছিল, এই প্লেনটির ভিতরে ছিল 1,25,000 জ্বালানি, যেটা ভয়ঙ্কর রূপে। সুতরাং বোঝাই যাচ্ছিল যে এর ভেতরে যারা প্যাসেঞ্জার রয়েছেন তাদের বাঁচা এক প্রকার অনিশ্চিত। কিন্তু তারপরেও একটি মানুষ বেঁচে গেছে। তার সিট নাম্বার ছিল 11A এবং তার নাম ছিল বিশ্বাস রমেশ কুমার, যিনি লন্ডনে যাচ্ছিলেন তার ভাইয়ের সাথে। কিন্তু তিনি যখন বেরিয়ে আসেন হেঁটে, অনেক সংবাদ মাধ্যম তার কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু হসপিটালে যখন তিনি চিকিৎসাধীন তখন একমাত্র ডিডি নিউজের সহযোগিতায় তার একটা কথোপকথন আমাদের সবার সামনে আসে এবং তার অভিজ্ঞতার কথা সবার সামনে আসে। তিনি বলছেন যে যখন প্লেনটি ক্র্যাশ হচ্ছিল তার কিছুক্ষণ আগে প্লেনটি ভালোই উঠছিল, কিন্তু ওরার জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যেই ফ্লাইটটা যেমন কেমন নামতে শুরু করে। তারপরে আর কিছু বুঝতে পারলাম না, জাস্ট বিকট একটা শব্দ। যখন চোখ খুললাম তখন ঠিক আমার উল্টো দিকে দেখলাম একটা পাঁচিলের মতো দেওয়াল রয়েছে। সেখান থেকে আমার মনে হয় না যে কেউ পালিয়ে যেতে পারবে বা বেরোতে পারবে। আর আমি যে পাশটায় ছিলাম ঠিক বিজনেস ক্লাসের পেছনের সিটে, সেই জায়গাটা অনেকটা ফাঁকা ছিল। আমি জানি না কী কারণে বা কিভাবে আমি ওখান থেকে বেরিয়ে হেঁটে চলে আসি। সুতরাং এটা হয়তো ঈশ্বরের একটা শক্তি। ওই যে কথায় আছে না, রাখে হরি মারে কে। তুমি যতই সর্বশক্তিমান হও না কেন, যদি ঈশ্বর তোমাকে আশীর্বাদ করে আর ঈশ্বরের যদি ইচ্ছা থাকে, তোমার কোনো ক্ষতি হবে না। এটা আবারও প্রমাণ হলো, কারণ এটা একটা মিরাকেল ছাড়া আর কিছুই নয়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার পরে আহমেদাবাদ পৌঁছান এবং নিজে সেই প্লেসটাকে ভালো করে পর্যবেক্ষণ করেন এবং তারপরে রমেশবাবুর সাথে দেখা করতে হসপিটালে পর্যন্ত যান। এই ঘটনার পরে বিভিন্ন স্টোরি আমাদের সামনে আসে সংবাদ মাধ্যমে। মানুষ কতটা অসহায় হয়েছিল ভিতরটা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছিল। কিন্তু এখানে আবারও একটা প্রশ্ন রয়েছে যে জীবন কতটা অনিশ্চিত।
লাইফ সো মাচ প্রিসিয়াস আমরা সবসময়ের জন্য বলি, তারপরেও আমাদের সামনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যায় বা হয় আমাদের সাথে যেখানে আমাদের হাতে কিছু করার থাকে না। দুপুর 1:30 থেকে 2 লাঞ্চ টাইম, এবং যে মেডিকেল হোস্টেলের উপরে এই প্লেনটি আছড়ে পড়ে সেখানে ডাক্তারি পড়ুয়ারা হয়তো সেই সময় লাঞ্চ করছিলেন। চিন্তা করুন কতটা স্বপ্ন নিয়ে সেখানে সবাই পড়তে গেছিল, কিন্তু সমস্ত স্বপ্ন ব্যর্থ হয়ে যায়। কেউ কি কল্পনাও করেছিল যে এরকম একটা অঘটন তাদের কাছে আজকে হতে পারে, তাদের সাথে ঘটতে পারে? কেউ ভাবেনি। অথবা যারা ধরুন এই ফ্লাইটে যাত্রা করছিল তারা কি কখনো ভেবেছিল যে এরকম একটা অঘটন ঘটতে পারে? কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। বড় বেদনাদায়ক ঘটনার একটা সাক্ষী থাকলাম আমরা। এই 2025-এ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম পেহেলগাঁর মতো ঘটনা, যেখানে পেহেলগামে ঘুরতে গেছিলেন বেশ কয়েকজন পর্যটক এবং তারা হিন্দু বলে তাদেরকে এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। চিন্তা করুন, মানুষ কোথাও ঘুরতে গিয়েও সেফ নয়, মানুষ ট্রেনে উঠেও সেফ নয়। আজকে 18 বছর পরে আইপিএলে যখন আরসিবি উইনিং হলো, সেই উইনিংয়ের সেলিব্রেশন করার জন্য যারা গেছিলেন তারাও পদপিষ্ট হলেন। কে ভেবেছিল যে আনন্দ করতে গিয়ে তারা আর পৃথিবীতে থাকবে না? কেউ কি ভেবেছিল? কেউ ভাবেনি। না, আমরা কেউ ভাবি না, কিন্তু তাও এরকম ধরনের ইনসিডেন্ট আমাদের সাথে হয়ে যায়। জীবন সত্যিই খুব মূল্যবান, সুতরাং এই জীবনের কদর করতে শিখুন। আমরা সবসময়ের জন্য হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়াতে এখন প্রচুর লেখালেখি দেখছি যে এত অহংকার করে কি হবে, জীবন খুব ক্ষণস্থায়ী, এত ইগো নিয়ে কি হবে, এত পয়সার গরম দেখিয়ে কি হবে, এত পাওয়ারফুল হয়ে কি লাভ। কিন্তু বিশ্বাস করুন, এইটা ঠিক 2-3 দিন পরে আবার সবাই ভুলে যাবে, আবার সবাই নিজের কাজে ফিরে যাবে। কিন্তু আহমেদাবাদের এই বেদনাদায়ক ঘটনা আমাদের বিভিন্ন প্রশ্নের সম্মুখীন করেছে। যেমন 2-3টে প্রশ্ন না করলেই নয়। কোথায় হচ্ছে সুরক্ষা? আদৌ কি যারা নাগরিক বা যারা প্যাসেঞ্জার বা ট্রাভেলার ছিল তারা কি আদৌ সুরক্ষিত? কারণ এই যে বোয়িং কোম্পানির যে ফ্লাইটগুলো রয়েছে, এই ফ্লাইটগুলো নিয়ে লাস্ট কয়েক বছর ধরে প্রচণ্ড পরিমাণে কন্ট্রোভার্সি হচ্ছে। প্রত্যেকটা নিউজ চ্যানেলে আই থিঙ্ক আপনারা এখন ভালো করেই সেটা বুঝতে পারছেন, যেখানে আমেরিকার মতো দেশ এটাকে বিভিন্নভাবে সাপোর্টও করছে। দেখুন না, এত বড় একটা দুর্ঘটনার পরে আমেরিকা সরকার নাকি বোয়িং কোম্পানির প্লেন বাতিল করার তেমন কোনো কারণ খুঁজে পাচ্ছেন না। এই দুনিয়ায় টাকা কথা বলে, আমার আপনার জীবনের কোনো দাম নেই এদের কাছে, আর আমরাও বাধ্য এদের এই ফ্লাইটগুলোকেই ব্যবহার করার জন্য। সত্যি কি আমাদের কাছে আর কোনো কারণ আছে? যদি থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আহমেদাবাদের এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে আবার সেই 3টে প্রশ্নের দিকে ঠেলে দিল। প্রথম, এয়ার ট্রাভেল কি সেফ? 2 নম্বর, নাগরিক সুরক্ষা কোথায়? আর 3 নম্বর, অ্যাজ অ্যান ইন্ডিয়ান আপনার কি মনে হয়? কারণ ট্রেন বাস যখন দুর্ঘটনা হয় তখন কিন্তু সেটা নিচে হয়, মানুষ কিন্তু সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারে, কিন্তু কয়েক হাজার ফুট যখন উপরে দুর্ঘটনা ঘটে তখন কিন্তু সেভ করার জন্য কেউ এগিয়ে আসে না। এবং সেখানে যদি কোনো দুর্ঘটনা ঘটেই যায় তাহলে বোঝাই যায় যে সেখান থেকে বাঁচার আশা একেবারে নেই বললেই চলে। সুতরাং এখানে সাধারণ মানুষের সুরক্ষা কোথায়? কারণ বোয়িংয়ের 787 ড্রিমলাইনারের এত সুরক্ষিত, এত সেফটি ফিচার্স থাকা সত্ত্বেও প্লেনটি ক্র্যাশ করে যায়। তাহলে মানুষ এবার কোথায় বিশ্বাস করবে? মানুষ কি বিশ্বাসের উপরে এবার এয়ার ফ্লাইং করবে? আর এবার আসি মোস্ট ইম্পর্টেন্ট থিংস, সেটা হচ্ছে ষড়যন্ত্র। দেখুন, প্রত্যেকটা মানুষের যেমন শত্রু থাকে, ধরুন আপনি একটা ভালো কাজ করছেন, দেখবেন যত ভালো কাজ করবেন আপনার আশেপাশের শত্রু ঠিক ততটাই বাড়বে। রিসেন্টলি ইন্ডিয়ার যে অপারেশন সিন্দুর লঞ্চ করা হয়েছিল, সেই অপারেশন সিন্দুরের পরে পুরো বিশ্ববাসী ইন্ডিয়ার সামরিক শক্তিকে দেখে নিয়েছিল যে ইন্ডিয়া কতটা পাওয়ারফুল এবং কতটা অ্যাগ্রেসিভ হতে পারে। ইন্ডিয়া কিন্তু প্রথম কাউকে কোনো অ্যাটাক করে না, ইন্ডিয়া সবসময়ের জন্য ডিফেন্সিভ অ্যাটাকে বিশ্বাসী। যদি কেউ তাকে আক্রমণ করে, ইন্ডিয়া সেটাকে কিভাবে ডিফেন্স করতে হয় সেটা ভালো জানে, এবং এটারই প্রমাণ বারবার ইন্ডিয়ার গভর্নমেন্ট দিয়ে এসছে। সেই জন্য ইন্ডিয়া এখন ওয়ার্ল্ড ইকোনমিতে 4th লার্জেস্ট কান্ট্রি হিসাবে নিজের স্থান পাকা করে নিয়েছে। এই সব কিছুর ভালোর ভিতরে অশুভ কিছু চোখ হয়তো ইন্ডিয়ার উপরে পড়েছে। কারণ কয়েকদিন আগেই যে ঘটনাটা ঘটেছিল, আমাদের দেশ ইন্ডিয়া অনেককেই ভেবেছিল তারা আপন, তাদের অসময়ে ইন্ডিয়া যখন সাপোর্ট করেছে ইন্ডিয়াও ভেবেছিল ইন্ডিয়ার দরকারে হয়তো সেই দেশগুলোকে পাশে পাবে, কিন্তু ঘটনা হয়েছে ঠিক অন্য। গিরগিটিটা যেমন সময়ে সময়ে রং বদলায়, ঠিক ওই দেশগুলোও সময়ে সময়ে রং বদলে অন্য দেশকে সাপোর্ট করেছে। আই থিঙ্ক আপনারা ভালো বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ের কথা বলছি এবং কোন দেশের কথা বলতে চাইছি। সুতরাং আমাদেরকে আরও সতর্ক হতে হবে, আমাদেরকে আরও সচেতন হতে হবে, আর সর্বোপরি নাগরিক সুরক্ষা সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে। কারণ প্রত্যেকটা নাগরিকের সুরক্ষা সবচাইতে আগে মনে করা উচিত। কারণ এই প্লেনটার ভিতরে অনেক ভিভিআইপি, নন ভিভিআইপি প্যাসেঞ্জারও ছিল। কারণ গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রীও এই প্লেনেই সওয়ার ছিলেন, তিনি তার মেয়ের সাথে দেখা করতে যাচ্ছিলেন। সুতরাং সে যদি এই প্লেনটায় সেফ না হয় তাহলে
তাহলে সাধারণ মানুষের কথা তো আর বললামই না। এবার সব শেষে একটা কথাই বলবো যে সব কিছু শেষে ব্ল্যাক বক্সের জন্য আমরা সবাই ওয়েট করে আছি। এই ব্ল্যাক বক্সের ভিতর থেকেই আসল ইনফরমেশন পাওয়া যাবে অ্যাকচুয়ালি ঘটনার সময় কি ঘটেছিল, কারণ প্রত্যেকটা প্লেনেই এই ব্ল্যাক বক্স থাকে এবং এই ব্ল্যাক বক্সের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে সিভিআর, যেটা ককপিটে থাকে, ককপিট ভয়েস রেকর্ডার যেটাকে বলা হয়, মানে ফ্লাইট ক্র্যাশের সময় কথোপকথনগুলোকে রেকর্ড করার জন্য এই সিভিআর রেকর্ডটাকে নেওয়া হয়। এবং শেষে থাকে টেলের দিকে থাকে এফডিআর, অর্থাৎ ফ্লাইট ডেটা রেকর্ডার, এবং সেখানে ফ্লাইটের বিভিন্ন ধরনের রিপোর্ট থাকে। এই দুটো রিপোর্টকে মার্জ করে একটা সামারাইজ রিপোর্ট তৈরি করা হয় এবং সংবাদের মাধ্যমে শোনা যাচ্ছে যে এয়ার ইন্ডিয়ার AI-171 ফ্লাইটের ব্ল্যাক বক্স রিকভারি করা হয়েছে এবং সেটা থেকে ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করা হচ্ছে। এখন অপেক্ষার বিষয় যে আসল ঘটনাটা কি ঘটেছিল। এই ফ্লাইটের দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের প্রতি সমবেদনা তো রইলই, এবং যারা এই ফ্লাইটে প্রাণ হারিয়েছেন ঈশ্বরের কাছে কামনা করি তাদের জন্য আত্মার শান্তি হয় এবং ইন ফিউচার নাগরিক সুরক্ষাকে মোস্ট কনসার্ন এরিয়ার ভিতরে রাখা হয়। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় আপনি বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন। সত্যিই জীবন খুব মূল্যবান, সুতরাং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সচেতন থাকুন। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। জয় হিন্দ, জয় ভারত।